কখনো ভেবেছেন একটা যাত্রা আপনার ভেতরের শক্তিকে বদলে দিতে পারে? এটাই সেই যাত্রা যেখানে পথ শুধু রাস্তা নয়, অনুভূতির গল্প। কলকাতা থেকে শুরু, বর্ষার মৌসুম, আকাশে মেঘের নাচ। অসাধারণ সুন্দর কার। প্রতিটি বাঁক, প্রতিটি মোড় মনে হচ্ছিল রাস্তা আমাদের ডাকছে, আর আমরা যাচ্ছি এক অনন্ত অভিজ্ঞতার খোঁজে। কখনো ইতিহাসের ছোঁয়া, কখনো প্রকৃতির মহিমা, কিন্তু শেষ গন্তব্য ছিল আরো বড়, আরো গভীর। এক মহাপবিত্র স্থান, 12 জ্যোতির্লিঙ্গের একটি, দেওঘর বৈদ্যনাথ ধাম। এক জায়গা যেখানে ভক্তি আর শক্তি এক হয়ে যায়। এই ট্রিপের প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের জন্য ধরে এনেছি, এবং থাকছে 2টি এপিসোডের পুরো গল্প। এটা শুধু এক ভ্রমণ নয়, এটা অনুপ্রেরণার আগুন, একটা ভক্তির শক্তি, একটা প্রকৃতির জাদু। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরেকটা নতুন ট্রাভেল এপিসোড। তো বাইকে করে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছেন। তো সকাল এখন 4টে বাজে, অলরেডি আমি রেডি হয়ে গেছি। বাইককে কাল রাত্রিবেলায় রেডি করে রেখেছি, আমার প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাল রাত্রিবেলা। 2-3 ঘন্টা মতো ঘুম হয়েছে, আর এখন একদম সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। রাইডিং গিয়ার্সগুলো পরবো আর বাইক নিয়ে সোজা বেরিয়ে যাব। তো আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা। অলমোস্ট 30 কিলোমিটার আমার বাড়ি থেকে ডানকুনি যেতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। তো চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, আর আমাকে সাপোর্ট করুন আরও এগিয়ে যেতে। আমার মোটো ব্লগ সেট আপ রেডি, আর এই হচ্ছে আমার বাইক পুরো রেডি হয়ে গেছে। তো এখন সোজা বেরিয়ে যাব। তো আমাদের কিন্তু বেরোতে বেরোতে মোটামুটি সকাল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল, বাট রেডি হয়ে ব্লগিংয়ের কাজ শেষ করতে করতে একেবারে প্রায় সকাল হয়ে গেল। প্রায় 1 ঘন্টা লাগবে আমার যেতে ডানকুনি টোল প্লাজাতে। আর আমার এই বাদিকে রয়েছে কিন্তু আমাদের কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। তো মনসুনের উদ্দেশ্যে আমরা মনসুন রাইডের জন্য বেরিয়ে পড়েছি দেওঘর। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে বিরাটি, আর বিরাটির পরেই আসছে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট করার জন্য বাইপাস। এই সোজা চলে গেলে হচ্ছে আমাদের এয়ারপোর্ট, আর আমরা ধরবো হচ্ছে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমরা পুরো এয়ারপোর্ট রোড আর যশোর রোডটাকে বাইপাস করে এখন উঠে পড়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। আর আকাশ কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনাদের দেখতেও ভালো লাগবে। আর আকাশ কতটা পরিষ্কার বা মেঘলা বুঝতে পারছি না এই মুহূর্তে, কারণ এখনো সূর্য ওঠেনি। ঘড়িতে সময় এখন 5টা 14। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর গাড়িগুলো কিভাবে যাচ্ছে। আর এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কিছু কাজ চলছে, তার জন্য 2-1 জায়গাতে ডাইভারশন আছে। আর মোটামুটি 30-35 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমি ডানকুনি টোল প্লাজাতে, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট। আর আমাদের এই রাইডটা কিন্তু বেসিক্যালি একটা মনসুন রাইড, আমরা অগস্ট মাসে এই রাইডটা করছি। আর এখন আমি ডান দিকটা নেব, কারণ ডান দিকটা দিয়ে হচ্ছে বালি ব্রিজ, আর বাদিক দিয়ে গেলে হচ্ছে নিবেদিতা সেতু। নিবেদিতা সেতুতে অ্যাকচুয়ালি বাইক অ্যালাউড না, তো তার জন্য আমরা ডান দিকে বালি ব্রিজ হয়ে আমরা গঙ্গা ক্রস করব। এটা হচ্ছে দিল্লি রোড, এদিকটা চলে যাচ্ছে খড়গপুর, আমরা যাবো দিল্লি রোড। তো আমরা চলে এসেছি হচ্ছে NH-19-এর উপরে। এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা দিল্লি যাচ্ছে। আগে যে রাস্তাটা দেখালাম ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি খড়গপুর যায়, মানে দীঘা কোলাঘাট যাওয়ার জন্য হচ্ছে ওই রাস্তাটা।
সানরাইজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতেন কিন্তু ভুলবেন না। আর আমি ডানকুনি টোল প্লাজা যাওয়ার আগেই এখানে দাঁড়িয়ে সানরাইজের শট নিচ্ছিলাম, আর তারই মধ্যে আমার পার্টনার কিন্তু চলে এসছে। Hey guys, welcome back. This is Surajit and you are watching Nomad Cycot. এখন যাবো আমরা ডানকুনি টোল প্লাজা, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন আবার ফিরে যাই মোটো ব্লগ সেটআপে। তো আমাদের ফার্স্ট স্টপ যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা অ্যাকচুয়ালি যে NH19 আছে সেই NH19 দিয়ে যাবো না। টোটাল 330 কিলোমিটার মতো আমাদের টোটাল জার্নি আজকের, বাট আমরা NH19 ধরে হাইওয়ে দিয়ে যাওয়া যায়। বাট আমরা প্ল্যান করলাম যে না, হাইওয়ে দিয়ে যাবো না, একটু কিছু সিনিক বিউটি আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। তার মধ্যে প্রথম যে হলটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বর্ধমানের 108 শিবলিঙ্গ। খুবই ফেমাস একটা জায়গা যেখানে 108টা শিব মন্দির রয়েছে, যেখানে শিবলিঙ্গ রয়েছে 108টা। তো সেই মন্দিরটাতে আমরা যাব। ওখান থেকে তারপরে আমরা বোলপুর হয়ে আমরা মাসানজোর ড্যাম ক্রস করে তারপরে চলে যাব হচ্ছে দেওঘরের উদ্দেশ্যে। তো আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে ফেললাম। যে কোনো টোল প্লাজাতে কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়া টোল প্লাজাতে বাইকের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। কি সুন্দর রাস্তাটা দেখুন একবার, আর আকাশটা কি দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ দারুণ সুন্দর একটা রাস্তা হাইওয়ে। আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে NH16। এখান থেকে বর্ধমান হয়ে আমরা ডান দিক নেব, সিঙ্গেল লেন রাস্তা। আমাদের এই মনসুন রাইডে কিন্তু একটু বৃষ্টি আমরা এক্সপেক্ট করছি, বাট কপালে কি আছে জানি না। আকাশটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে যাচ্ছে কালো মেঘে। আমার বা ডান সাইডে কিন্তু সূর্য একদম চকচক করছে। তো আমরা পার হচ্ছি মহিষতীগড়ি বলে একটা জায়গা, যেখানে প্রচুর কলকারখানা রয়েছে, কলকারখানার ধোঁয়া ভর্তি। আর এখানে কিন্তু একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। এই ফ্লাইওভারটা তৈরি হলে কিন্তু রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে। আর চারদিকটা দেখুন একদম পুরো ধানের ক্ষেত, সবুজে সবুজ, পুরো সবুজ শস্য শ্যামলা হয়ে আছে একেবারে। এই যে বাইক রাইডের যে ফিলিংসটা, এইটা যারা বাইক রাইড করেন না তাদেরকে বোঝানো যাবে না, আর যারা বাইক রাইড করে তারা জানে এটা কি জিনিস। আর যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের ইন্ডিয়াতে বাইক রাইডিংয়ের কালচারটা আস্তে আস্তে গ্রো করছে। আমরা খুব তাড়াতাড়ি পালসিট ঢুকছি। এখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে একটা ক্রস করছি, আর সামনে আছে সুরজিতের বাইকে কিন্তু একটা ইনস্টা 360 ক্যামেরা লাগানো রয়েছে, যেটা দিয়ে আপনারা আমাকে এখন দেখতে পাচ্ছেন। তো কেমন লাগছে ভিউটা? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এবার আমরা চলে এসেছি পালসিট টোল প্লাজাতে। এইটা হচ্ছে পালসিট টোল প্লাজা। আগেকার মতো এবারও আমরা একইভাবে ডাইভারশনটা নেব, বাদিক দিয়ে আমরা ডাইভারশন নেব, নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে পালসিট টোল প্লাজা, আর অনেক বড়। এবার রাস্তাটা কিন্তু আরেকটু ভালো পাওয়া যাবে, একটু মাখন রাস্তা পাবো। যেমন দেখো অলরেডি রাস্তা ঢালাই, আর পুরো গ্রিনারি। ওদিকে একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, বেশ সুন্দর গ্রিনারি, আর সামনে কিন্তু রাস্তা খুব সুন্দর। পালসিট আমরা ক্রস করে গেলাম। এবারে সামনে একটা বড় ফ্লাইওভার আসবে, এই বড় ফ্লাইওভারটা পার করলেই আমরা পৌঁছে যাব শক্তিগড়ে। আর এইটা কিন্তু 6 লেন রোড, দেখুন 1 2 3, আর ওইদিকে 1 2 3, টোটাল 6টা লেন আছে, 3টে আপ 3টে ডাউন। আর তার উপর দিয়ে দেখুন একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমি জানি না, বাট আপনারা যারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে। এই যে যেমন দেখা আছে পানাগড় শক্তিগড়, সোজা পানাগড়, একটু বাইরের দিকে চেপে হচ্ছে শক্তিগড়। বাট শক্তিগড়ের সিটিতে আমরা ঢুকবো না, আমরা শক্তিগড়কে বাইপাস করে বেরিয়ে যাবো। বাট শক্তিগড়ের আমরা মেন রোডে দাঁড়িয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। এই যে ল্যাংচার দোকান কিন্তু শুরু হয়ে গেছে দেখুন। এই যে ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, এদিকেও ল্যাংচা, প্রচুর দোকান, প্রচুর। তো আমরা জাস্ট বাইকটাকে পার্ক করলাম এখানে, আর চলে এসেছি হচ্ছে আদি ল্যাংচা নিলয়। এখানে আমরা ব্রেকফাস্টটা করব। তো ল্যাংচা হয়তো খাবো না বা খেতেও পারি, তো চলুন একসাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এখানে। এই হচ্ছে ল্যাংচা, এইগুলো, আর এর সাথে রয়েছে হচ্ছে সীতাভোগ, আর এটা হচ্ছে মিহিদানা, আর এদিকে আছে হচ্ছে রসগোল্লা। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি, আর তার সাথে হচ্ছে তরকারি, 20 টাকা 2 পিস। এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে 100 গ্রাম মিহিদানা, সীতাভোগ। সুরজিৎ নিয়েছে হচ্ছে ওর পছন্দের ল্যাংচা। তো এই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করবো,
কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বর্ধমানের উদ্দেশ্যে। তরকারিটা খুব সুন্দর খেতে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। টোটাল 150 টাকা আমাদের ব্রেকফাস্ট লাগলো, এক একজনের হিসাবে 75 টাকা করে। খাওয়ার দাওয়ার ভালোই ছিল, ল্যাংচাও ভালো খেতে ছিল, মিহিদানাও ভালো খেতে ছিল। দোকানটা ভালো, আপনারা চাইলে আসতে পারেন, তাহলে আমি রেকমেন্ড করবো অবশ্যই একবার আসতে পারেন, খাওয়া দাওয়া ভালো। তো শক্তিগড় থেকে আমরা এবার বেরিয়ে গেছি। তো এবার শক্তিগড় থেকে বর্ধমানের যে 108 শিবলিঙ্গ মন্দির, তার দূরত্ব হচ্ছে কিন্তু মাত্র 16 কিলোমিটার, যেটা এখান থেকে আধা ঘন্টা মতো সময় লাগবে। পাখির চোখে দেখাবো কীরকম শিব মন্দিরটা দেখতে লাগছে, ভিতরে ঢুকে মন্দির দর্শন করব, করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাব। তো এই যে সামনে ডান দিকে রাস্তাটা দেখা যাচ্ছে বর্ধমান সিটি। আমরা NH-19 থেকে এবার আমরা চলে যাব বর্ধমান সিটির উদ্দেশ্যে। এই যে বর্ধমান সিটি ডান দিকে, আর সোজা দুর্গাপুর। তো আমরা তেমন চলে যাব ডান দিকে। তো আমরা NH-19 থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে বর্ধমান সিউড়ি রোড। তো এখান থেকে রামপুরহাট, মোরগ্রাম, সিউড়ি, কাটোয়া। মোরগ্রাম হচ্ছে যদি নর্থ বেঙ্গলের দিকে যান তাহলে কিন্তু আপনারা বর্ধমান থেকে এখান থেকে সোজা মোরগ্রামে গিয়ে একদম উঠবেন। আর এখানে আমরা জাস্ট বাদিকটা নিয়ে এবার 400 বা 450 মিটারের মধ্যেই মন্দিরটা পড়বে। তো আমরা জাস্ট মন্দিরটা খুঁজে দেখি একবার কোথায় আছে, তারপরে ওখানে আমরা দাঁড়াবো। তো আমরা যতক্ষণে বাইকটা পার্ক করে ভিতরে যাই ততক্ষণে আপনারা এই মন্দিরটাকে একটু পাখির চোখে দেখে নিন কিরকম লাগে, কত সুন্দর জায়গায়, কত সুন্দর মন্দিরটা। তো আমরা কিন্তু চলে এসেছি 108 শিব মন্দিরের প্রাঙ্গণে। এই পুরো জায়গাটা যেটা দেখছেন এইটা হচ্ছে পুরো 108 শিব মন্দিরের প্রাঙ্গণ। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্কিং, এখানে গাড়ি পার্কিং 25 টাকা আর বাইক পার্কিংয়ের জন্য হচ্ছে 10 টাকা করে লাগবে। আপনারা এখানে গাড়ি বাইক যেটা খুশি নিয়ে আসতে পারেন, পার্ক করতে পারেন। আর এই দিকে মন্দিরে ঢোকার রাস্তাটা হচ্ছে এই দিকে। আর দেখুন এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এই যে। আর এই যে এই দিক থেকে, ওই দিক থেকে পুরো মন্দিরটা একদম চলে গেছে ওই দিকে। তো আপনাদেরকে তো দেখালাম পাখির চোখে দেখতে কীরকম লাগে, কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কিনা। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি, আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, এখান থেকে শুরু, এখান থেকে পুরো ওই দিকটা পুরো দেখা যাচ্ছে। চলুন ঘুরে আসবো। এই দিকটা দিয়ে পুরো মন্দিরের শাখাটা দেখা যাচ্ছে, দেখুন এই দিক দিয়ে মন্দির ঘুরে ওই দিক দিয়ে পুরো আসে। চলুন একবার পুরো ঘুরে আসি। আমার পিছনে যে দেখছেন শিব মন্দির লিঙ্গগুলো এদিকে আছে, প্লাস এখান থেকে শুরু হয়েছে, প্লাস ওই দিক দিয়ে ঘুরে গিয়ে এই দিকটাতে শেষ হয়েছে। এই পুরো ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তার জন্য আমরা এখন বেরিয়ে যাব, যেহেতু আমাদেরকে অনেক জায়গায় অনেক দূর যেতে হবে। আর এখানে আপনারা আসলে, এখানে সবাই আসলে কি করে, সবাই এখানে 108টা শিব মন্দিরে জল ঢালার চেষ্টা করে, তো তবে তার মনস্কামনা পূর্ণ হয়, সেরকম বলা হয়। আমরা এখন বেরিয়ে যাব, আপনাদেরকে দেখালাম, আপনারা ঘুরতে আসবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন। আমরা আবার চলে এসেছি মোটর ব্লক সেটআপে, আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি জয় বাবা ভোলেনাথ। ভোলেনাথের নাম নিয়ে মোটামুটি 122 কিলোমিটার পর পড়বে আমাদের পরবর্তী সাইট সিন প্লেস, যেটা আমরা এখান থেকে দেখে তারপরে আমরা বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যাব। আজকে কিন্তু ভীষণ গরম লাগছে, মানে এই জায়গাটায় তো প্রচণ্ড ভিড়ও ছিল আজকে, প্রচণ্ড গরম লাগছে, জল পিপাসাও পাচ্ছে। হাইড্রেশন ব্যাগ আমি ক্যারি করছি আমার পিঠে, হাইড্রেশন ব্যাগ আছে, বাট হাইড্রেশন ব্যাগে জল খেয়েও যেন মনে হচ্ছে জল কম পড়ছে। আর এই গরমে জলটা কম খেলে কিন্তু ডিহাইড্রেট হওয়ার চান্স অনেক বেশি, তো শরীরটাকে সবসময় হাইড্রেট রাখতে হবে। অসাধারণ সুন্দর সিনিক বিউটি পুরো
দেখুন এদিকে পুরো ক্ষেত, এদিকটা একটু গাছপালা জঙ্গল আর সুন্দর সুন্দর ছোট্ট একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তা কিন্তু ঝাড়খণ্ড আমরা এখনও এন্টার করিনি, আমরা এখনও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। তো এই রাস্তায় কিন্তু একটু বড় বড় বাম্পার আছে, আপনারা বাইক নিয়ে আসলে কিন্তু আপনাদেরকে একটু আস্তেই চলতে হবে। 40, 50, 60-এর মধ্যে স্পিড রাখবেন, কারণ এখানে প্রত্যেক যে লোকালিটির কাছাকাছি একটা করে বাম্পার দেখুন। আর বাম্পার শুধু বাম্পার না, মানে বাম্পারের বিরাট টেম্পার। এই আরেকটা বাম্পার, পুরো চারদিকটা দেখুন, এই দিকটা পুরো ধান ক্ষেত আর এই দিকটাতেও কিছু বসতি আছে, জলাশয় আছে। আমরা কিন্তু বেসিক্যালি এই রাস্তাটা চুজ করার পিছনে একটাই কারণ হচ্ছে যে এই দুটো সাইট সিন দেখতে পাবো। না হলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক ইজিলি NH-19 ধরে অনেক ইজিলি আমরা বর্ধমান আসানসোল হয়ে যেতে পারতাম। অনেক হয়তো আরও আমাদের 1 ঘন্টা সময় কম লাগতো এই বাম্পার আর এই সিঙ্গেল লেনের চক্করে। বাট শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব এই 108 শিব মন্দির এবং মাসাজ্জর ড্যাম সঙ্গে আমরাও দেখব, সেই ভেবে আমরা এই রাস্তাটা চুজ করলাম। তো তার জন্য একটু কষ্ট করতে হচ্ছে, মানে একটু কষ্ট না, একটু ভালোই কষ্ট হতে হচ্ছে। আর দেখুন এই রাস্তাটা দেখুন, পুরো মাখন রাস্তা আর সঙ্গে গ্রিনারিস। ও ভাই কি সুন্দর দেখুন কি সুন্দর গাছগুলো। বীরভূম পুলিশ লাইন। আমরা কিন্তু চলে এসেছি সিউড়ি বাস স্ট্যান্ড, আর এটা পুরোটাই হচ্ছে সিউড়ি এলাকা, সিউড়ি শহর। সিউড়ি কিন্তু একটু বড় শহর, মোটামুটি আসানসোলের মতো, বর্ধমানের মতো সিউড়ি শহর। এই রাস্তাটা বাঁকুড়ার দিকে যাচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে আমাদের মাসানজোরের দিকে। তো আমরা রাইট সাইডের রাস্তাটা নিচ্ছি, আর এখান থেকে মাসানজোর মাত্র 35 কিলোমিটার দূরে। সোজা বাইকটাকে ভাগিয়ে নিয়ে একদম মাসানজোরে গিয়েই দাঁড়াবো। এসপি মোড় থেকে আমরা বাদিক নিলাম মাসানজোর ড্যাম। আর মনে হচ্ছে এবার একটু রাস্তাটা আবার ভালো পাবো, একটু গ্রিনারিজ দেখতে পাচ্ছি। এই ডান দিকে গেলে আপনার পড়বে হচ্ছে মোরগ্রাম, আর আমরা যাবো হচ্ছে সোজা মোরগ্রাম, মানে কিন্তু কৃষ্ণনগর মোরগ্রাম হয়ে কিন্তু আমরা শিলিগুড়ি গেছিলাম। আপনারা যদি আমার শিলিগুড়ি নর্থ বেঙ্গলের ব্লগটা না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে গুরুদঙ্গল লেকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এরা সবাই যাচ্ছে কিন্তু ভোলে বাবার দর্শন সেরে এরা বাড়ি ফিরছে, সব গেরুয়া রঙের ড্রেস। হয়তো এরাও আমাদের মতো বৈদ্যনাথ ধামে গেছিল, এখন এরা রিটার্ন করছে। তো সিউড়ি থেকে বেরোনোর পরে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু যাচ্ছে সোজা দুমকা শহরের দিকে। তো এটা দুমকা রোড বলে সবাই। তো দুমকা শহরে যাওয়ার আগে কিন্তু আমরা মাসানজোর ঘুরে তারপরে দুমকাতে যাব। দুমকা শহর থেকে বৈদ্যনাথ ধাম একদম কাছে, বেশি দূরত্ব না, 15 থেকে 20 কিলোমিটার হবে। রাস্তা ভালো, কিন্তু বাম্পারের ঠেলায় অন্ধকার। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবারে আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকছি। মাসানজোর 21 কিলোমিটার, হিন্দিতে লেখা আছে তাই বুঝতে পারবেন না হয়তো, তাই আমি বলে দিলাম ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে জানি না, ওই দেখুন দূরে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমি কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দিক দেখা যাচ্ছে। মাসানজোরও কিন্তু একটা পাহাড়ি এলাকা, পাহাড় আছে, জঙ্গল আছে, আর তার সাথে হচ্ছে ড্যাম আছে। এইদিকে দেখুন এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর ঝাড়খণ্ডে ঢোকার পরেই কিন্তু আমরা একটা ব্রিজ পাচ্ছি, আর একটা নদী আছে, বেশ বড় ব্রিজ, আর নদীটাও আছে। চলুন আপনাকে আগে দেখাই তারপরে বলছি। এই হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে আমজোড়া ব্রিজ। এই নদীটা যেটা দেখছেন, যেটাতে জল নেই, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখুন আমি বাইক থেকে দাঁড়িয়ে গেছি, আর ওই দিকে কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। ময়ূরাক্ষী নদীতে কিন্তু একেবারেই জল নেই, আর বালি ভর্তি, দারুণ সুন্দর। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমজোড়া ব্রিজ থেকে কিন্তু মাসানজোর ড্যাম আর মাত্র 19 কিলোমিটার। আর মাসানজোর যে ড্যামটা সেটাও কিন্তু ময়ূরাক্ষী নদীর উপরেই তৈরি। মানে ময়ূরাক্ষীর যে বড় নদী উৎস আছে, সেইখানে যে একটা বড় লেক আছে, ওই মানে ড্যাম করার ফলে কি হয়েছে, ওখানে একটা লেকের সৃষ্টি হয়েছে যেখানে পুরো জলটা জমে থাকে। তো ওই লেকটা দেখতে অসাধারণ সুন্দর, আপনাদেরকে দেখাবো অবশ্যই, পাখির চোখেও দেখাবো। তো ওই ময়ূরাক্ষী নদীটাকেই আমরা কিন্তু বারবার ক্রস করব, 2-3 বার আরও ক্রস করব অন্যান্য ব্রিজের মাধ্যমে।
এতক্ষণ ধরে এত ঝড় ঝঞ্ঝাট, মানে এত ট্রাফিক, এত কিছু, এত খারাপ রাস্তা পেরিয়ে আসলাম কিসের জন্য? এইগুলো দেখবো বলেই তো, এইগুলো আপনাদেরকে দেখাবো বলে। তাই এখনো অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, একটু লাইক করে দিন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে আপনারাও জানতে পারবেন যখন আমি কোনো নতুন ট্রাভেল ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে। এটা কিন্তু পুরো একটা গ্রামের মধ্যে দিয়ে চলে এসেছি। এদিকে পাহাড় আছে, এদিকে পাহাড় আছে। মাসানজোর ড্যাম 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার বাকি। আর একবার ভিউটা দেখুন আপনার, এই দিকে কত পাহাড়, পুরো সবুজ পাহাড়। আর এখান থেকে দেখুন আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটাও কিন্তু একই ময়ূরাক্ষী নদীর উপরে তৈরি। তো আমরা ময়ূরাক্ষী নদীকে আবার ক্রস করব। দারুণ সুন্দর জায়গা, গ্রিনারিজে পুরো ভরপুর। তো ময়ূরাক্ষী নদীর ব্রিজটা পার করে আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনে মাসানজোর ড্যামের দিকে। আর বেশিটা নেই, একটুখানি রাস্তা। আপনারা খালি এই ভ্যালিটাকে একবার এনজয় করুন, অসাধারণ সুন্দর এই ভ্যালিটা। দেখুন কি সুন্দর, আমরা পাহাড়ের একদম মাঝখানে চলে এসেছি। মানে বেসিক্যালি এইটা কিন্তু পাহাড়ের একটা মালভূমি টাইপের, যেখানে পাহাড়ের উপরটা সমতল। ওই দূরে দেখা যাচ্ছে ড্যাম, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। চলুন আরও কাছে যাব। এবার দেখুন আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন ওই যে ড্যামটা। এই ড্যামের উপর দিয়ে বাইক চালানো যায় না, নাহলে মুকুটমণিপুরের মতো আপনাদেরকেও দেখাতে পারতাম যে ড্যামের উপর দিয়ে বাইক চালালে কীরকম লাগে। এবার দেখুন একেবারে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর 1 কিলোমিটার মতো বাকি। একদম জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা গ্রামে উঠছি, ডান দিক যাব। একদম ড্যামের কাছেই কিন্তু একটা জনবসতি রয়েছে, যেখানে গ্রামের কিছু লোকেরা থাকে। আর এদের কাছে কিন্তু ড্যামটা কোনো ব্যাপার না, এরা রোজ ড্যামে দেখে, ড্যামে কাজ করতে যায়, ড্যামে স্নান করতে যায়। এর থেকে ভালো উইকেন্ড ডেস্টিনেশন আর কি আছে? পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু সন্ধ্যের পরে অন্ধকার হয়ে গেলে কিন্তু আপনারা আর যেতে পারবেন না। একদম ড্যামের কাছে চলে এসেছি। এই হচ্ছে ড্যাম, ওই যে ড্যামটা দেখা যাচ্ছে দেখুন। চলুন আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো ড্যাম। তো আমরা চলে এসেছি মাসানজোর ড্যামের সামনে, আর এইটা হচ্ছে মাসানজোর ড্যামের গেট। আর আমরা এখানে বাইকটাকে পার্ক করেছি সুরজিৎ ওখানে দাঁড়িয়ে। এই দিকটা গেট, অ্যাকচুয়াল যে মেন এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু ওই দিকে, কিন্তু আমরা যেহেতু বৈদ্যনাথ ধামে যাব তার জন্য আমরা অ্যাকচুয়াল ওই এন্ট্রিটাকে বাইপাস করে আমরা এই দিকের রাস্তাতে চলে এসেছি। এদিকের রাস্তায় কিন্তু আপনারা খাওয়া দাওয়ার দোকান সেরকম পাবেন না, জাস্ট নর্মাল এনার্জি ড্রিঙ্ক, নর্মাল কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট ফিস্কুটের দোকান পাবেন। তো চলুন আমরা একবার ড্যামের ভিতরটায় যাই। ড্যামের এই যে রাস্তাটা, আর এই দিকটা দিয়ে দেখুন পুরো ময়ূরাক্ষী নদীর জলে পুরো এটা হচ্ছে লেকটা তৈরি। তো দূরে দেখা যাচ্ছে বোটিং। তো নর্মালি বোটিং করতে কিন্তু 100 থেকে 150 টাকা লাগে। এখন একটু ফাঁকা আছে, কারণ হচ্ছে এটা একটু গরমের টাইম, আর মনসুনের টাইমে অ্যাকচুয়াল যে বৃষ্টিটা যখন হয় তখন একটু ভিড় হয়। আর মেন সিজন কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে চালু হয়। ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ভিড় হয় এখানে। আর আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান, দুপুরে লাঞ্চ করতে হলে আপনাদেরকে ওই দিকটায় যেতে হবে। এই দিকটা দেখুন, মেন ড্যামের যে লক গেটটা কিন্তু এই দিকে হচ্ছে লক গেটটা। এখান থেকে পুরো জলটা ওই দিকে বয়ে যায়। আর এই দিকটা হচ্ছে পুরো লেকটা। আর ওই দিকেও আছে, ওই দিকেও ময়ূরাক্ষী নদী অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। আর এদিকে যেখানে বোটিং হচ্ছে দেখালাম, এই রাস্তা দিয়ে কিন্তু বাইক যেতে পারে না, কারণ মেন গেটটা বন্ধ থাকে। আর এই লেকের চারদিক দিয়ে কিন্তু পুরো পাহাড়, পুরো পাহাড়ের রেঞ্জটা এদিকে দেখা যাচ্ছে, আর এদিকেও পাহাড়টা উঠে গেছে। তো ব্রেকটা একটু বেশি হয়ে গেছে, অল সেট। এবার আমরা সোজা বেরিয়ে যাব বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। আমরা বেসিক্যালি হচ্ছে বাইপাসটা ধরলাম। তো এখান থেকে বেরিয়ে পৌঁছতে কিন্তু 90 থেকে 93 কিলোমিটার মতো লেগে যাবে বাবাধাম পৌঁছাতে। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু বাইপাস রোড, একদম শর্টকাট। পুরো জঙ্গল, মানে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পৌঁছাতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, মানে সন্ধ্যে 6টা বেজে যাবে। তো জানি না বাবা দর্শন করতে পারবো কিনা আজকে। যদি আজকে না পারি তাহলে কালকে ভোরবেলা আমরা বাবা বৈদ্যনাথের দর্শন করব।
এত সুন্দর পরিবেশ আর পুরো সবুজ, যেহেতু বর্ষায় বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির পরে যে ঘাসগুলো পর্যন্ত দেখুন একদম পুরো সবুজ, কচি সবুজ পাতা। আর এটা যদি আমরা একদম গরমের সময় আসতাম বা শীতের শেষে আসতাম, এপ্রিল মে মাসে, তো সেই সময় কিন্তু এই পাতাগুলো সবুজ থাকতো না, তখন হয়তো এগুলো হলুদ। এই যে দেখা যাচ্ছে 17 কিলোমিটার হচ্ছে দুমকা, তো আমরা ওই দিক থেকে আসলাম, আর এই দিকে হচ্ছে 17 কিলোমিটার গেলে আমরা দুমকা পাবো, তারপরে ওখান থেকে আমরা বৈদ্যনাথ ধাম। আর এই হচ্ছে একটা বড় ব্রিজ, মাসাঞ্জরের ব্রিজ, সেলফি ব্রিজ। কত সুন্দর ব্রিজটা দেখুন, আর কত বড়। এইটা দেখে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে একদম সিকিমের রাংপোতে একটা অটল টানেল নতুন তৈরি হয়েছে, ঠিক সেই রকম বড়। এই ডান দিকে হচ্ছে ময়ূরাক্ষী নদীর লেক, আর আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন, ময়ূরাক্ষী নদীর উপরে তৈরি এই ব্রিজটার নাম হচ্ছে সেলফি ব্রিজ। ও ভাই কি সুন্দর ব্রিজটা, এদিকটাও সুন্দর লাগছে, এদিকটাও সুন্দর লাগছে, কিন্তু ওই দিকে দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলবো ভাবছিলাম, কিন্তু ওই দিকটায় অ্যাকচুয়ালি সূর্যের উল্টো দিক, তো ছবিটা ভালো আসবে না, তো তার জন্য আমরা এই দিকটায় দাঁড়ালাম যাতে এই পুরো ড্যামটা দিয়ে ভালো একটা ছবি ওঠে। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি। কেমন লাগছে এই সেলফি ব্রিজ কমেন্ট করে জানাবেন। অনেক বড় লম্বা, একদম পুরো সিকিমের রংপুর ব্রিজের মতো। আর আমার ইনস্টা 360 দিয়ে কিন্তু শট উঠছে, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনস্টা 360 দিয়ে। কেমন লাগছে এই রোদ ঝলমলে ওয়েদারে ইনস্টা 360 শট? আমরা দুজনে একসাথে রয়েছি, এই ক্যামেরার এটাই মজা যে দুজনে একসাথে শট তোলা যায়। কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি দুমকাতে, দুমকা ক্রস করছি, আর এই দুমকা থেকে কিন্তু 65 কিলোমিটার যেতে হবে আমাদের বৈদ্যনাথ ধামের দিকে। এই যে পেট্রোল পাম্প পেয়ে গেছি, এই পেট্রোল পাম্পে আমরা তেলটা ভরে নেবো। তো এখানে কিন্তু পেট্রোলের প্রাইস পাওয়ার 104 টাকা, নর্মাল হচ্ছে 98 টাকা। তো আমি পাওয়ার ভরাবো, প্রায় 1050 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম বাইকে। তো এই দিকে ডান দিকে যে রাস্তাটা এটা ধানবাদ, আমরা যাব সোজা দুমকা ক্রস করছি। তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়ার দোকান খুঁজছি। লোকাল লোক বললো এখানে এই পুলটা পার করে খাওয়া দাওয়ার দোকান পাওয়া যেতে পারে। আমাদের রাস্তা কোন দিকে দেখাচ্ছে সুরজিৎ? সোজা। তো এখানেই দেখতে হবে কোথাও খাওয়া দাওয়ার দোকান পাওয়া যায় কিনা। रोटी के साथ क्या मिलेगा? तड़का होगा। তো আমরা এই পেট্রোল পাম্পের উল্টো দিকে এই ধাবাটায় দাঁড়ালাম, এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। তো গরমে কিন্তু অবস্থা পুরো খারাপ। এখন বাজে বিকেল 4:43, এখনো সানসেট হতে টাইম লাগবে, আর আমাদের পৌঁছতে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। আর আমরা জাস্ট এসে দাঁড়ালাম হচ্ছে এই দোকানটাতে, জয় মা তারা হোটেল। এখনো মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে বাবাধাম অবধি। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো রুটি নিয়ে নিয়েছি, আর রুটির সাথে নিয়েছি হচ্ছে কি আলু ভাজা, আর সুরজিৎ নিয়েছে হচ্ছে পনির। তো সুরজিতের থেকে একটু পনির টেস্ট করবো, আর আমি আলু ভাজা আর আচার দিয়ে দুটো রুটি খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু দেখা হচ্ছে আবার মোটর ব্লগ সেটআপে। বাকি রাস্তার জার্নি এখনো বাকি আছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মোটর ব্লগ সেটআপে হাজির হয়ে গেছি। এবার সোজা চলে যাব বৈদ্যনাথ ধাম। তো আমাদের টোটাল 250 টাকার খাওয়া দাওয়া হলো, তার মধ্যে 150 টাকার হচ্ছে পনির, আর 50 টাকার আলু ভাজা, আর রুটিগুলো 5 টাকা করে, তার সাথে আচারও দিয়েছিল। খাওয়ার দাওয়াগুলো ভালোই ছিল, পেট ভরে খেয়ে তারপর একটু চাও খেলাম, পাশের দোকানটাতেই চা পাওয়া যাচ্ছিল। চা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। এই যে আমরা ময়ূরাক্ষী নদী আবার পার করছি, এই নিয়ে আমরা 3 বার পার করলাম ময়ূরাক্ষী নদী, আর এটাই হচ্ছে লাস্ট বার। এরপরে আর আমাদের ময়ূরাক্ষী নদী আমাদের সাথে থাকবে না। এবার আমরা সোজা চলে যাচ্ছি একেবারে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। তো
আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায়, আর 800 মিটার মতো বাকি। দেওঘর অলরেডি পৌঁছে গেছি, আর 800 মিটার বাকি হচ্ছে আমাদের হোটেলের ডিস্টেন্স। হোটেলের ডিটেলস আমি গিয়ে বাইক রেখে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। পুরো রাস্তাটা পুরো জ্যাম, জানি না কতক্ষণ লাগবে। এখনও মোটামুটি আমাদেরকে একটু এই দিক করাবো যেতে হবে, একটু বাঁ দিক চেপে আমাদেরকে যেতে হবে। তো দেওঘর থেকে একেবারে সিটির ট্রাফিক ঘুমতে একেবারে আমরা এই জাস্ট একদম ICICI ব্যাংক আর হোটেল রাজের উল্টো দিকেই হচ্ছে হোটেল যশোদা ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে হোটেল যশোদা ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে রিসেপশন। তো এখানে আমরা রুম বুক করেছি 1 রাতের জন্য। তো রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে নিই। ওই মেন রাস্তা থেকে আসলে এই হোটেল যশোদার পার্কিংটা কিন্তু এই সাইনবোর্ডটার পাশে, ওই জায়গাটা হচ্ছে বাইক পার্কিং। ওখানে সুরজিতের বাইক পার্ক করা আছে, আর এইখানটা আমার বাইক পার্ক করা আছে। তো কভার্ড পার্কিং আছে, ওপেন রোডের উপর নেই। আমরা ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কভার্ড পার্কিং আছে কিনা, না হলে খুব মুশকিল রাস্তার উপরে বাইক রাখা বা 4 চাকা রাখা, যা রাস্তার জ্যাম। আর এটা হচ্ছে রিসেপশন। সমস্ত ডিটেলস রুমে গিয়ে শেয়ার করছি। এখানে আমাদের সমস্ত লাগেজগুলো রেখে দিয়েছি। লিফটও আছে, যদি আপনার ফ্লোর অনেক উপরে হয় তাহলে আপনারা লিফট ইউজ করতে পারবেন, এবং বয়স্ক মানুষরা চাইলে লিফটও ইউজ করতে পারবেন। তো আমাদের রুম নাম্বার 104 আপনাদেরকে দেখাই আমাদের রুমটা কীরকম। বেসিক্যালি আমরা 1200 টাকা দিয়ে এই রুমটা ভাড়া নিয়েছি, 1250 টাকা স্পেসিফিক্যালি। আর অনলাইনে GoIBIBO থেকে বুক করেছি। আর এই যে বেডটা আছে, এই বেডে কিন্তু 3 জন মানুষ আরামসে শুতে পারবে। আর এই বেড ছাড়াও কিন্তু আরেকটা বেডও রয়েছে এখানে, সিঙ্গেল বেড। এই বেডে কিন্তু আরেকজন মানুষ শুতে পারবে। তো টোটাল 4 জন কিন্তু খুব ভালোভাবে শুতে পারবে। আমাদের লাগেজ দিয়ে পুরো একদম ঘর ভরিয়ে দিয়েছি। আর এটা এসি রুম। এখানে একবার ওয়াশরুমটা দেখে নিন আপনারা। এখানে বেসিন আছে, আয়না আছে, সাবান দিয়ে দিয়েছে। একটু পুরনো হোটেল যেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে কোমোটো আছে, এখানে গিজার আছে। 7:30 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। লাস্টের দিকে প্রচুর ট্রাফিক ছিল, যেটা বললাম, দেখলেন আপনারা। আর কথা না বাড়িয়ে আজকের এই কলকাতা থেকে বৈদ্যনাথ ধামের জার্নিটা এখানেই শেষ করছি। কালকে আমরা বাবা বৈদ্যনাথের দর্শন করব, এবং এখানকার আরও যেসব সাইট সিনগুলো আছে, আপনারা একদিনে কীভাবে এখানকার বিভিন্ন সাইট সিন আছে সেইগুলো ঘুরতে পারবেন, সেইগুলো আমরা কালকে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।